মলয়দা নমস্কার। হ্যাঁ, নমস্কার। একটা অরিজিনাল নিউজ নিয়ে কথা বলতে চাইছি। পেনশন নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ PFRDA এর চেয়ারম্যান এস রামন তিনি কলকাতায় হ্যাঁ। এসেছিলেন। তিনি একটা অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন এবং সেখানে বলেছেন যে ওয়েস্ট বেঙ্গলেও OPS এর পরিবর্তে NPS চালু করা হবে। এ বিষয়ে কি বলবেন? দেখুন, এটা তো ভয়াবহ ব্যাপার। ব্যাপারটা যেটা হচ্ছে, আমরা সরকারি কর্মচারী বা গ্র্যান্ট ইনের যে কর্মচারী, যারা এই যে শিক্ষক অশিক্ষক বোর্ড কর্পোরেশন আছে, আমরা একদম সাধারণ পোষা কর্মচারী। এখন ব্যাপারটা হলো, আমরা চাকরি পরিশেষে পেনশন পাই। চাকরি পরিশেষে পেনশন পাই। আমরা যতটুকু পেনশন পাই, যতটুকু কমিট করি, আমাদের একটা সিকিউরিটি আছে যে আমরা মাস গেলে এই টাকাটা পেনশন পাবো। আর আমার ব্যাংকে যে মানে টাকাটা যেটা কমিট করি, তার বিনিময়ে ব্যাংক থেকে ব্যাংকেও রাখি। আমরা কিন্তু ওই টাকা শেয়ার মার্কেটে কেউ খাটায় না। মানে বলতে গেলে খুব 0.001% যারা এই শেয়ার মার্কেট নিয়ে একটু মানে অভিজ্ঞতা আছে, তারা ব্যতীত অধিকাংশই কিন্তু যে ব্যাংকে কিছু টাকা থাকে, রিটায়ার করার পর যে প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, লিভ এনক্যাশমেন্ট পায়, তার একটা অংশ ব্যাংকে রাখে, ইন্টারেস্ট পায়, আর পেনশন যতটুকু পায় সেটা দিয়ে আমাদের চলে যায়। এখন এইটা হচ্ছে ওল্ড পেনশনের ব্যাপারে। এখন নিউ পেনশনের ব্যাপারে যেটা বলছে যে আমাদের টাকা দিতে হবে, মিনিমাম 10% টাকা দিতে হবে। আর সরকারও 14%, মানে 14 টাকা দেবে। যদি 100 টাকার হয় তাহলে 114 না, ধরুন 100 টাকা আমার বেশি, 10 টাকা আমি দেব, 14 টাকা রাজ্য সরকার দেবে। এই 24 টাকা শেয়ার মার্কেটে খাটাবে। শেয়ার মার্কেটে খাটাবার পর তারপরে সেটা যখন রিটায়ারমেন্টের সময় শেয়ার মার্কেটের যে শেয়ার তখন নিম্নগামী না উচ্চগামী, তার উপর নির্ভর করতে হবে। তার কিছুটা অংশ দেবে, কিছুটা অংশ সরকার রেখে দিয়ে তার ভিত্তিতে কিছু পেনশন দেবে। সেটা কতটা এখনো আমরা সেটা বুঝে উঠতে পারছি না, জানে না। অর্থাৎ এই যে নিউ পেনশন স্কিম যদি চালু হয়, তাহলে কিন্তু কর্মচারী সমাজের সত্যি কথা বলতে কি সমূহ বিপদ। এবং এটা চালু হলে তো আপনি যেহেতু সমূহ বিপদ বলছেন, সেই প্রসঙ্গে আমি একটা কথা বলি যে বিগত দিনে কেন্দ্র এবং বিভিন্ন রাজ্যে যেখানে যেখানে এই নিউ পেনশন স্কিম চালু আছে, সেখানে দেখা গেছে বিগত 9-10 বছর ধরে যারা পেনশন পেয়েছে তারা 9 থেকে 9.5% সুদের হারে পেনশনটা পেয়েছে। সেক্ষেত্রে বিপদ হবে কি বিপদ হবে না, সেটা কি অগ্রিম বলা ঠিক হবে? এখনো দেখুন, এটা বলছে 9 থেকে 9.5%। আমি আজকে আনন্দবাজারের পরিপ্রেক্ষিতে আমি বলছি, সেটা কিন্তু পাবে বলছে। কারণ এখনো ওটা 2004 সালের পর থেকে শুরু হয়েছে, ঠিক আছে? এবার 2004 সালের পর থেকে শুরু হলে আজকে 26, তাহলে 22 বছর অতিক্রম করেছে। 22 বছরে কজন রিটায়ার করেছে, তারা কতটা পরিমাণ পাচ্ছে কি না পাচ্ছে, এটা আমাদের অভিজ্ঞতায় আমরা এখনো জানতে পারিনি, পরিষ্কার কথা। এটা আরো যতদিন যাবে, যারা এই নিউ পেনশনে ঢুকে আছে রিটায়ার করার পর, তারপরে এটা প্রকাশ্যে আসবে। এখন খুব অল্প পরিমাণ, হয়তো তারা 20 বছর চাকরি করার পর রিটায়ার করেছে, তাদের মানে অল্প কিছু যেগুলো আমরা জেনে উঠতে পারছি না। এটা এই ধরনেরই দেবে 9 থেকে 9.5। সেটা তো ব্যাংকের, শুনুন, এক সময় ব্যাংকে ইন্টারেস্ট ছিল কিভাবে 5 থেকে 6 বছরে ডবল হতো। যাই হোক, এই বিষয়ে আপনি আপনার কাছে আরেকটা প্রশ্ন রাখছি। আমাদের প্রশ্ন, আমরা যেটা বলছি এই ওল্ড এবং নিউ, এটার মধ্যে যদি সরকার করে
বিজেপি সরকার তো তাদের নীতি তো এই নিউ পেনশন স্কিম, হুম। হ্যাঁ, এনপিএস, সেটা যদি বিজেপি সরকার করে তাহলে অপশন রাখুক। অপশন এই কারণে রাখুক, যারা ওল্ডে থাকতে চায় তারা ওল্ডে থাকবে, যারা নিউতে যেতে চায় নিউতে যাবে। হ্যাঁ, আর যারা কারণ রিস্ক নিতে হ্যাঁ, চাইছে, রিস্ক নিতে পারবে, যে বেশি গেইন হ্যাঁ, করার রিস্ক জন্য। নিতে চাইছে বা তারা শেয়ার মার্কেট নিয়ে চর্চা আছে, হ্যাঁ, এরকম অনেক কর্মচারী আছে বেশি গেইন করতে চাইছে। বেন করতে চাইছে। হ্যাঁ, সে তো ঠিকই, কেন যারা 30 বছর চাকরি করবে তাদের তো একটা প্রচুর টাকা জমবে, হ্যাঁ, অবশ্যই। এই প্রচুর প্রসঙ্গে টাকা, এই মিনিমাম প্রসঙ্গে 10%, তো প্রচুর টাকা। এখন সেটাতে তার লাভও হতে পারে। হ্যাঁ, হ্যাঁ, তারা যদি অবশ্যই, মনে অবশ্যই, করে যে অবশ্যই। আমি আমি বলবো যে না, নিউ পেনশনে আপনারা কেউ যাবেন না, ওল্ড পেনশনে থাকুক, সেটা আমার তো অধিকার নেই। না, না, না। কারণ তারা বলবে যে আমি নিউতে যাব, আমি হুম। নিউতে গেলে প্রচুর বেশি আমার গেইন করব। হ্যাঁ গেন করব। তাই সেই কারণে অপশন রাখুক, হ্যাঁ, এই ওল্ড এবং প্রসঙ্গে নিউ, যে হ্যাঁ, যাবে যেখানে। হ্যাঁ, এই প্রসঙ্গে আমি বলতে চাইছি যে এই ওপিএস বা ওল্ড পেনশন স্কিমের আর্থিক সোর্সটা কোথায়? মানে আমাদের এখানে যারা সরকারি কর্মচারী তারা কি কন্ট্রিবিউশন করে? না, সেটা হচ্ছে ওই তো ধরুন আপনার বেতন 30,000 টাকা, হুম। হ্যাঁ, হুম। 30,000-এর 10%, মিনিমাম 10%, আপনি 20%ও কাটাতে পারেন। হুম। আপনি যতটা কাটাবেন, আপনি 10% কাটালে না, 14% সরকার দেবে। না, 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 আমি ওল্ড পেনশন স্কিমের কথা বলছি। হ্যাঁ, পেনশন স্কিমের তো আপনার এই যেটা আপনি রিটায়ারমেন্টের পরে একদম সম্পূর্ণভাবে আপনার বর্তমান বেসিক তার অর্ধেক আপনি আপনি পেনশন পাবেন। না, সেটা পাবো, কিন্তু ওল্ড পেনশন স্কিমের ক্ষেত্রে সরকারি হ্যাঁ, কর্মচারীকে কি দিতে হচ্ছে? কিছুই দিতে হচ্ছে না। কি দিতে হবে? না, মানে যেমন এনপিএস এর ক্ষেত্রে বা নিউ পেনশন আমি স্কিমের বুঝতে ক্ষেত্রে, পারছি না। হ্যাঁ, নিউ হ্যাঁ, পেনশন স্কিমের ক্ষেত্রে আমরা যেমন 10 টাকা দিলে সরকার 14 হ্যাঁ, টাকা দিচ্ছে, টোটাল কিছুই 24। দিতে হচ্ছে না। হ্যাঁ, আমাদের তো ওল্ড পেনশন স্কিমে তো কিছুই দিতে হচ্ছে না। এই জায়গাটাই আমি আম- জানতে চাইছি। হুম। আমরা রিটায়ার করব, রিটায়ার করার পর আমাদের যে পেনশনটা হবে, পেনশনটা ধরুন আপনার 50,000 টাকা আপনার বেসিক, হুম। একদম 25,000 টাকা আপনার পেনশন বেসিক হবে। পেনশন বেসিক হওয়ার পর ম্যাক্সিমাম 40% আপনি কমিট করতে পারবেন। বুঝতে পেরেছি। বুঝলেন? এই কমিট করাটা এই 1 টাকায় অন্তত 900,000 টাকার মতো পাবেন। 900 মানে ওই সময় অনুযায়ী কেউ 900 টাকা, 990 টাকা, 1000 টাকা এরকম পাবেন কমিট করা। হুম। 40% কমিট করবেন, সেই 40% এর টাকাটা আপনি ব্যাংকে রাখুন, খরচা করুন, যা ইচ্ছে করুন। কিন্তু অর্থাৎ এই 40% খরচ করার পর যেটুকু থাকবে সেটা আপনার পেনশন মানে বেসিক হবে। কিন্তু ডিআর যখন বাড়বে, ওই 40% যোগ করে ওই 25,000 টাকার উপরেই কিন্তু আপনি ডিএটা পাবেন। হুম। হ্যাঁ, বেসিকটা আপনার কমে যাবে কিন্তু ডিএটা ওই 40%, অর্থাৎ যে আর কমিট করাটা লাভ, কর্মচারীদের কমিট করাটা লাভ এই কারণে, কারণ যদি কমিট করে তাহলে কি হবে, যে যে টাকাটা পেলো সেটাটা তো ব্যাংকে আছে। কমিট না করে যদি একটু বেশি পেনশনের লোভে এনপিএস কিন্তু করে, এনপিএস। হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। তাহলে পরে কি হবে, যদি পেনশন হোল্ডার গত হয় মানে মারা যায় হঠাৎ করে, হুম। তাহলে তো তার মানে ফ্যামিলি পেনশনে তো যেটা পেতো তার হাফ হয়ে যাবে। হ্যাঁ, তার 12টা বেজে গেল। হ্যাঁ, বেঁচে গেল, ওই যে টাকাটা তো আর ছিল, রইলো না। জমা দেওয়া হলো না। হ্যাঁ, হুম। হ্যাঁ, কিন্তু কমিটটা করলে পরিবারের পক্ষে একটা সিকিউরিটি। হুম। এই আমাদের একটা পয়সা দিতে হবে না, আপনি যেখানে আপনি যেই বেসিকে আপনি রিটায়ার করবেন সেই বেসিকের অর্ধেক আপনার পেনশন বেসিক হবে। সেই পেনশন বেসিকে আর কিছু আমাদের একদম ওটাই থাকবে 10 বছর। আপনি আপনি ব্যক্তিগতভাবে ওপিএস কে পছন্দ করছেন না এনপিএস কে? আমি তো অবশ্যই ওল্ড পেনশনে। দেখুন, আমরা বললাম না যে ছাপোষা সরকারি কর্মচারী, আমরা এই টাকাটা আমাদের যদি পরে একটু মানে নষ্ট হয়ে যায়, যদি শেয়ার মার্কেট পড়ে যায়,
তখন তো আমাদের এই টাকাগুলো যাবে, সরকার কোথা থেকে দেবে তখন? হ্যাঁ, অর্থাৎ সরকারও তো টার্মস অফ কন্ডিশন আছে, হ্যাঁ 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 আমাদের খাটাতে বলবে, ওগুলোর মধ্যে তো সব আমাদের সই করতে হবে। অত পড়েও অর্থাৎ ব্যাংকে এটা যত নিয়ে পেপার কোন থাকে, রকম রিস্কে আপনি যেতে চাইছেন না। রিস্ক আছে, একদমই না। এটা অধিকাংশ ওল্ড পেনশনে থাকার কথা চিন্তা ভাবনা করবে। তবুও আমি বলবো যে আমরা অপশন দিতে বলবো, তাতে যার যেখানে যাওয়া সে যাবে, যাক। অসুবিধা কি আছে? হুম। হ্যাঁ, আর এবং এটা তো সপ্তম বেতন কমিশন পরবর্তী চালু হবে। কিন্তু হ্যাঁ, একটা কথা প্রচলিত রয়েছে যে বিগত সরকার অর্থাৎ মমতা ব্যানার্জির সরকার হ্যাঁ, ইনভেস্ট করবে না বলে এনপিএস হ্যাঁ, চালু করতে দেননি, ওপিএস চালু করে রেখেছিলেন। যেহেতু একদমই তাই। হ্যাঁ, যেহেতু একজন কর্মচারীকে যদি 10 টাকা জমা দেয়, গভর্নমেন্টকে হ্যাঁ, 14 টাকা দিতে হবে। আর হ্যাঁ, হ্যাভক হ্যাঁ, কর্মচারী প্রায় 10 থেকে 11 লাখ কর্মচারী, তাদের হ্যাঁ, পেনশনের পরিমাণটা এনপিএস এ গভর্নমেন্টের পক্ষ থেকে অনেক টাকা জমা দিতে হবে। অনেক টাকা জমা দিতে হবে। তিনি এটাকে অনেক টাকা জমা দিতে বাধা হবে। দিয়ে গেছেন। তো এটা তো সরকারকে তো একটা বড় টাকা জমা দিতে হবে। এবং কারেন্ট জমা দিতে হ্যাঁ, হবে, প্রত্যেক মাসে জমা হ্যাঁ, দিতে হবে। এই আর কি। আর বামফ্রন্ট সরকার তো প্রথম থেকেই বলেছে, বামফ্রন্ট সরকার বলেছে যে আমরা ওই ধরনের এনপিএস তৈরি করবোই না, কারণ এটাতে সরকারের কর্মচারীদের একটা ভবিষ্যৎ অন্ধকারের দিকে ঠেলে দেওয়া, পরিষ্কার আমি করা। আমি ধরে নিলাম যুক্তির খাতিরে গভর্নমেন্ট এনপিএস সকলের জন্য বাধ্যতামূলক চালু করে দিল। হ্যাঁ, এখন প্রশ্ন হচ্ছে, যারা ইতিমধ্যেই ওপিএস মোডে রয়েছে তাদের ক্ষেত্রে এদের কি প্রভাব পড়বে? হ্যাঁ, যারা ওইভাবে তো করবে না। আমার যতদূর মনে হয় হুম যে যারা জয়েন করবে, হুম নয়া যে সরকারি কর্মচারী, হুম তারা ওই এনপিএস এ আসবে। হুম সেটাই তো হয়েছিল। হ্যাঁ, আর ওই যে পুরাতন যারা হ্যাঁ, ওপিএস পুরাতন মোডে যারা আছে আছে তারা হ্যাঁ, ওপিএস মোডেই OPS থাকবে। করে আছে, তারা যদি মনে করে যে ওখানে যাবে, সরকার সেরকম ভাবে একটা নিশ্চয়ই ফর্মুলা দেবে, হুম হুম। এই পর্যন্ত এই টাকাটা তার জমা থাকবে, হ্যাঁ, রিটায়ার করার পর সে পাবে। আর অর্থাৎ যারা তারপরে হ্যাঁ, আপনার কথা অনুযায়ী যেটা বুঝতে পারলাম, যারা ওপিএস মোডে আছে, যেমন আপনি আছেন, আমি আছি, আমরা আমাদের যদি নিউজ পেনশনে যাওয়ার অপশন থাকবেও না। থাকবে নয়া না। যারা চাকরি কথা, হ্যাঁ, নতুন নিয়োগের হ্যাঁ, ক্ষেত্রে, নতুন নিয়োগের ক্ষেত্রে তাদের এনপিএস বাধ্যতামূলক হবে। হ্যাঁ, বাধ্যতামূলক করে দেবে। হ্যাঁ, আর এটা যদি যারা পুরনোর মধ্যে কেউ যদি যেতে চায়, সেটা অপশন রাখবে। সেইভাবে সরকার কিভাবে করবে সেটা এখন তো আইডিয়া নেই। এটা এই মুহূর্তে আমাদের পক্ষে বুঝিয়ে বলা সম্ভব না। হুম আমরা চাইছি যে হয়তো তাদের পেনশন খাতে যা টাকা জমা হয়েছে সেটা এনপিএস এ ট্রান্সফার করা হবে কনভার্ট এবং হয়ে যেতে পারে। হুম হুম হ্যাঁ, হুম। কনভার্ট হয়ে যেতে পারে। সেটা যাই হোক দাদা, হ্যাঁ, এই গুজব বলি, এই সংবাদ বলি, এটা প্রকাশ পাওয়ার পর থেকেই পেনশন এখন কর্মচারীদের কাছে টেনশনে পর্যবসিত হয়েছে। এটা কতটা যুক্তিযুক্ত? না, না, দেখুন ব্যাপারটা কি, সত্যি কথা বলতে কি, আমাদের সারা চাকরি জীবনের উপার্জন, তাই তো, চাকরি জীবনের উপার্জন, পরবর্তী যে পয়সা কুড়িগুলো আমরা পাই, দেখবেন অনেকে কিন্তু ওই যে অনেকে দেখবেন ফেক মানে নিউজ দেয় যে একটা, বলে আপনি এখানে রাখুন, আপনি 5 বছরে ডবল হয়ে যাবেন। হুম 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 ভুল বার্তা দিয়ে তাদের এই সরকারি কর্মচারী আছে, হুম। কিছুটা লোভ আছে, তখন তারা ওই ফাঁদে পড়ে পুরো টাকাটা তাদের সর্বশান্ত হয়ে যান। এই জিনিসটা কিন্তু সরকারি কর্মচারীদের এই কঠোর 30 বছর, কেউ 32 বছর, 35 বছর চাকরি করার পর তার যতটুকু উপার্জন হয়, সেটা যদি পেনশন হিসাবে যতটুকু পেলো, আর বাকিটা ব্যাংকে ফিক্সড করে মান্থলি ইন্টারেস্ট দিক, বা মানে ত্রৈমাসিক নিক বা ইয়ারলি নিক, সেটা দিয়েই সাধারণ কর্মচারী সমাজকে চলারই আমি উপদেশ দেব। লোভ বেশি হলে পরে কি হয়, ঠকতে হয়। হ্যাঁ, এই জিনিসটা মাথায় রাখতে হবে। এখন ব্যক্তিগত যার যেরকম ইচ্ছা। মত সেইভাবে চলবে। যাই হোক, শেষে প্রয়োজনীয় আর একটা প্রশ্ন শেষ করে আজকে আমাদের আলোচনা শেষ করছি। ধরুন আমরা যারা ওল্ড পেনশন স্কিমে রয়েছি,
গভর্নমেন্ট যদি আমাদেরকে বলে যে বাধ্যতামূলকভাবে এনপিএস এ আপনাদের ট্রান্সফার হতে হবে, সেক্ষেত্রে সংগঠনের পক্ষ থেকে না, আপনারা তখন কি তো পদক্ষেপ আন্দোলনে নেবেন? যেতেই হবে, আন্দোলনে তো অবশ্যই যেতে হবে। জোরপূর্বক কর্মচারী সমাজকে যদি সরকার ওল্ড থেকে নিউতে যেতে বাধ্য করে, যারা রানিং, সেখানে তো আন্দোলনে যেতেই হবে, আন্দোলনে যেতে হবে। আমরা আর তখন তখন তো আমাদের এই প্রশ্নটা থাকবে, তাহলে যারা অপশন আপনারা করুন, যারা এনপিএস এ যেতে চায় তারা যাক, কিন্তু ওল্ডের আপনি জোর করে নিয়ে যেতে পারেন না, সরকার জোর করে নিয়ে যেতে পারেন, সেটা আন্দোলনে নামতে হবে, অবশ্যই আন্দোলনে নামতে হবে। এই আর কি। অনেক অনেক ধন্যবাদ দাদা, ভালো হ্যাঁ। থাকবেন।